আজ আমরা শহীদ মিনার নিয়ে একটা আলোচনায় বসেছি। হাতে আছে শহীদ মিনার ইতিহাস ও তাৎপর্য নিয়ে লেখা একটা রচনার অংশবিশেষ। এর ওপর ভিত্তি করেই আমরা দেখব দুটো শহীদ মিনার, একটা ঢাকার, অন্যটা কলকাতার। দেখব এই উৎস থেকে কি জানা যায় এদের ব্যাপারে। হ্যাঁ, উৎসটা বেশ ইন্টারেস্টিং। কারণ দুটো মিনার, কিন্তু প্রেক্ষাপট একদম আলাদা। আমরা এদের ইতিহাস, স্থাপত্য আর আসল যে ব্যাপারটা, এদের তাৎপর্য, সেটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক। আর শুরুতেই একটা ব্যাপার ভাবায়, তাই না? ঢাকার মিনারটা তো সরাসরি বাংলা ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক, আর কলকাতারটা সেটার শুরু তো অন্য নামে, অন্য কারণে, পরে উৎসর্গ করা হলো স্বাধীনতা সংগ্রামীদের নামে। দুটো একদম ভিন্ন যাত্রা। অথচ দেখুন, দুটোই নিজ নিজ জায়গায় মানুষের আবেগ, স্মৃতি এসবের ধারক হয়ে উঠেছে। চলুন উৎস ধরে এগোনো যাক। অবশ্যই। ঢাকার শহীদ মিনার দিয়ে শুরু করি তাহলে। উৎস বলছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার কাছে। এর পেছনের কারণটা তো ঐতিহাসিক, ভাষা আন্দোলন। হ্যাঁ, ১৯৫২ সাল। সালাম, রফিক, বরকত, জব্বার, আরও কত নাম, তাদের স্মৃতিতেই তো এই মিনার। আচ্ছা, উৎস কি প্রথম মিনারটা গড়ার ব্যাপারে কিছু বলছে? যেটা ছাত্ররা বানিয়েছিল খুব তাড়াতাড়ি? পাকিস্তানিরা তো ভেঙে দিয়েছিল সেটা। হ্যাঁ, উৎস বলছে ২৬শে ফেব্রুয়ারি ১৯৫২। ছাত্ররাই প্রথম একটা স্মৃতিস্তম্ভ বানান। পাকিস্তানি শাসকেরা ভেঙে দেয় ঠিকই, কিন্তু ওই যে প্রাথমিক চেষ্টাটা, সেটাই তো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, একটা দৃঢ় সংকল্পের মতো। বর্তমান যেটা দেখছি, সেই স্থায়ী কাঠামোটা তৈরি হয় পরে ১৯৬৩ সালে। এর স্থাপত্য রীতি নিয়েও বলার আছে। স্থাপত্য কেমন সেটা? উৎস থেকে কি জানতে পারছি? উৎস বলছে মাঝখানে একটা ১৪ ফুটের স্তম্ভ আছে, একটু সামনের দিকে ঝুঁকে থাকা, যেন মা তার সন্তানদের আগলে রাখছেন। আর দুপাশে আছে দুটো করে ছোট স্তম্ভ, পুরোটা সাদা মার্বেলের। সামনে একটা বেশ বড় চত্বর, অর্ধবৃত্তাকার কিছু স্তম্ভ আছে। সব মিলিয়ে এর একটা অন্যরকম স্থাপিত্যিক ভাষা আছে আর কি। ও আচ্ছা, শুধু একটা স্ট্রাকচার নয়, এর ডিজাইনের মধ্যেও একটা গভীর লুকিয়ে আছে। আর ২১শে ফেব্রুয়ারি তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন তো এর গুরুত্ব আরও বেড়ে যায়। এটা তো এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বজুড়েই ভাষার অধিকার, সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। একদম। বাংলা ভাষা, বাঙালির আত্মপরিচয়, এই লড়াইটা তো এই মিনারের সাথে একেবারে জড়িয়ে আছে। এবার যদি আমরা একটু কলকাতার শহীদ মিনারের দিকে দেখি, উৎসব কি বলছে? অবস্থান ধর্মতলা ময়দানের পাশে। হ্যাঁ, এর গল্পটা কিন্তু বেশ অন্যরকম। উৎস বলছে এটা আসলে তৈরি হয়েছিল ১৮২৮ সালে। নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। ব্রিটিশ সেনাপতি স্যার ডেভিড অক্টারলোনি নেপাল যুদ্ধে জিতেছিলেন, তারই স্মৃতিতে। শুরুতে এটা ছিল ঔপনিবেশিক শক্তির প্রতীক। মিনার, আর এটা উৎসর্গ করা হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের অসংখ্য শহীদের স্মৃতির উদ্দেশ্যে। এই যে নাম বদল, উৎসর্গ করা, এটাই খুব সিগনিফিক্যান্ট। ঔপনিবেশিক একটা স্মৃতিচিহ্নকে জাতীয়তাবাদী চেতনায় নিয়ে আসা হলো, ব্যাপারটা এরকম। এই রূপান্তরটা সত্যি ভাবার মতো। আচ্ছা, এর স্থাপত্যরীতি কি ঢাকারটার চেয়ে আলাদা? উৎস কিছু বলছে? হ্যাঁ, বেশ আলাদা। উৎস অনুযায়ী এটা প্রায় ৪৮ মিটার উঁচু, ধরুন প্রায় ১৫৭ ফুট। আর এর স্টাইলে গ্রিক আর মুঘল রীতির একটা মিশ্রণ দেখা যায়। হয়তো তখনকার ব্রিটিশ স্থাপত্য ভাবনার একটা ছাপ। আর সময়ের সাথে সাথে এর ব্যবহারও কিন্তু বদলেছে। ব্যবহার বদলেছে? সেটা কেমন? উৎস কি বলছে? শুধু কি স্মৃতিস্তম্ভ হিসেবেই দাঁড়িয়ে আছে? না, শুধু স্মৃতিসৌধ নয়। উৎস জানাচ্ছে এটা কলকাতার রাজনৈতিক সভা, প্রতিবাদ, মিছিল, জমায়েত, এগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। একদিকে যেমন শহীদদের স্মরণ করা হচ্ছে, তেমনি বর্তমানে দাঁড়িয়ে সম্মিলিত প্রতিবাদেরও একটা মঞ্চ এটা। তাহলে তো দেখা যাচ্ছে উৎস অনুযায়ী দুটো মিনারই, ঢাকারটা আর কলকাতারটা, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে মানুষের আবেগ, স্মৃতি, এমনকি প্রতিরোধের প্রতীক। ঢাকারটা সরাসরি ভাষা আর সংস্কৃতির লড়াই থেকে জন্ম নিল, অন্যটা ঔপনিবেশিক স্মৃতি থেকে রূপান্তরিত হল জাতীয়তাবাদী প্রতীকে। হ্যাঁ, এই যে তৈরি হওয়া বা রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটা, এটাই খুব গুরুত্বপূর্ণ। দুটো ক্ষেত্রেই এগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, এগুলো জাতির ইতিহাস, আত্মত্যাগ, আকাঙ্ক্ষা, এসবের প্রতিচ্ছবি।
পথটা ভিন্ন হলেও প্রতীকী গুরুত্বটা কিন্তু নিজ নিজ সমাজে একই রকম শক্তিশালী হয়ে উঠেছে। তাহলে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে ঢাকার শহীদ মিনার আধুনিক স্থাপত্যে গড়া ভাষা আন্দোলনের স্মৃতি বুকে নিয়ে বাংলা সংস্কৃতির একটা কেন্দ্রবিন্দু, আর কলকাতা শহীদ মিনার ঔপনিবেশিক স্থাপত্য থেকে স্বাধীনতা সংগ্রামের প্রতীকে রূপান্তরিত, যা গণজমায়েতের ক্ষেত্রেও খুব সক্রিয়। দুটো আলাদা ইতিহাস, কিন্তু স্মৃতির আবেদনটা প্রায় একই রকম গভীর। একদম। আর এখানে একটা প্রশ্নও জাগে, যেটা উৎস সরাসরি না বললেও আমাদের ভাবায়, যে কিভাবে দুটো ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হওয়া স্থাপত্য সীমান্ত পেরিয়ে মানুষের মনে প্রায় একই রকম শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে, আর প্রজন্ম থেকে প্রজন্মে এরা নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখে কিভাবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে।